আজ মাসের পয়লা, সেই সঙ্গে পয়লা বুধ সকালে। সবাইকে নমস্কার, সুপ্রভাত জানাই। বুধ সকালে অনুষ্ঠানে আমাদের মে মাস জুড়ে আপনারা লিখবেন আপনাদের সাহিত্যের প্রিয় চরিত্রদের কথা। বিষয় সাহিত্যের প্রিয় চরিত্র। আপনাদের লেখা পাঠানোর ঠিকানা maitrikatha@gmail.com, MAITREEKATH maitrikatha@gmail.com। এছাড়াও বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। আর যাদের লেখা নিয়ে বসেছি তাদের মধ্যে প্রথমেই যার লেখা পড়ব তিনি দীপা বাগচি। লিখেছেন ধনিয়াপাড়া, ব্যারাকপুর থেকে। সুকুমার রায়ের প্রথম গল্প সংকলন পাগলা দাশু। দাশুকে নিয়ে লেখা সবচেয়ে মজার স্কুলের গল্প। যখন স্কুল ছাত্রী ছিলাম, বাড়ির অভিভাবক এবং স্কুলের শিক্ষিকাদের শুধুই উপদেশ ভালো মেয়ে হতে হবে। তখন পাগলা দাশু স্কুলের দুষ্টুমির গল্পগুলো আমার খুব ভালো লাগত। ছাত্রদের চালাকি, বোকামি, ন্যাকামি কিংবা চালিয়াতি দেখে সুকুমার রায় বিরক্ত হতেন না। তিনি বিশ্বাস করতেন সব সময় ছাত্রদের শাস্তি দিয়ে শোধরাতে হয় না। তাই তো তিনি পাগলা দাশুকে নিয়ে নানা মজার গল্প রচনা করেছেন। লেখকের বর্ণনা অনুযায়ী দাশুর চেহারা ছিল ক্ষীণ দেহ, খর্বকায়, মুন্ড তাহে ভারী, যশোরের কই যেন নরমূর্তিধারী। দাশরথী ওরফে দাশুর বিভিন্ন পাগলামির ফলে সকলের কাছে সে পাগলা দাশু। তার চেহারা নিয়ে সমালোচনা করলে বিরক্ত হতো না। পাড়ার সকলে আমসত্ত্ব শুকোতে দিলে কাকতাড়ুয়ার ভূমিকায় নিজেকে ভাবতে মজা পেত। দাশু যে বোকা ছিল তা কিন্তু নয়। সহজ সরল দাশুর কাণ্ডগুলোর কোনো গতি প্রকৃতি ছিল না। কখন যে কাকে বোকা বানাবে সেই ভেবে অন্য ছাত্ররা একেবারে ভয় ভয়ে থাকত। চিনে পটকা, দাশুর কীর্তি, দাশুর খেপামি, পাগলা দাশু, প্রতিটি গল্পেই দাশু অদ্ভুত সব কাণ্ড ঘটিয়েছে। গল্পগুলো পড়তে পড়তে মনে হয় বাংলায় দাশুর সমতুল্য চরিত্র আর সৃষ্টি হল না। লিখেছেন দীপা বাগচি, ধনিয়াপাড়া, ব্যারাকপুর থেকে। সত্যি সেই সেদিন থেকে আজ পর্যন্ত আমরাও একই রকম ভাবে এই পাগলা দাশুকে উপভোগ করি। তিথি চট্টোপাধ্যায়ের লেখা সুভাষপল্লী, হাতিয়ারা, কলকাতা 157। সাহিত্যের কোনো একটি প্রিয় চরিত্র বাছতে হলে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের শাস্তি গল্পের চন্দরাকে বাছব। সমগ্র বিশ্বে যে সময় নারীবাদ তার প্রথম চরণে, ভারতবর্ষ যে সময় এ বিষয়ে উদাসীন, যখন ব্রিটেনে সবে নারীবাদের ধারণা গড়ে উঠছে, তখন অর্থাৎ সেই ঊনবিংশ শতকের শেষ দশকে রবীন্দ্রনাথ লেখেন শাস্তি। এখন মনে হতেই পারে নারীবাদের সঙ্গে এই গল্পের সম্পর্ক কি। আমার মতে চন্দরা হল নারীবাদ সম্পর্কে উদাসীন এক দেশের একটি নারীবাদী চরিত্র। তার স্বামী ছিদাম যখন ভাই দুঃখীরামকে বাঁচাতে তাকে ভ্রাতৃবধূর হত্যার দায়ে অভিযুক্ত করে, তখন 17-18 বছরের চন্দরা এক চরম মানসিক আঘাত পায়, যার আভাস পাওয়া যায় পুলিশি জেরার সময়। সমস্ত দায় মাথা পেতে নেয় সে। কিন্তু লেখক তাকে মৃত্যু ভয়ে জর্জরিত একটি হিস্টেরিক চরিত্রে পরিণত করেননি, বরং সমাজের এই নিম্ন শ্রেণীর মেয়েটিকে দৃঢ়তার সঙ্গে মৃত্যুর সামনে দাঁড় করিয়ে রবি ঠাকুর চন্দরার চরিত্রকে এক অন্য মাত্রা দান করেন। স্বামীর অনুরোধ সত্ত্বেও সে প্রত্যাখ্যান করে জীবনের মোহময় হাতছানি। তার শেষ বলা ওই মরণ শব্দের মধ্যে চন্দরা ঢেলে দিয়েছিল তার আবেগ, অভিমান, ভালোবাসা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তার প্রতিবাদ। এই কারণেই প্রতিবাদ বা নারীবাদ কোনো কিছুর ধারণা না থাকা ওই গ্রাম্য বধূটি সাহিত্যে আমার প্রিয় চরিত্র। লিখেছেন তিথি চট্টোপাধ্যায়, সুভাষপল্লী, হাতিয়ারা, কলকাতা 157। সত্যি শাস্তি গল্পের চন্দরার চরিত্র মনে পড়লে গায়ে কাঁটা দেয়, শিহরণ জাগে। কিকা চৌধুরী, গোপীনগর, হরিপাল, হুগলি থেকে লিখেছেন কিশলয় সহজপাঠের গণ্ডি পেরিয়ে প্রথম পড়েছিলাম চাঁদ মামা। সেই শুরু আমার সাহিত্যপ্রেম। তারপর উপেন্দ্র কিশোর রচনা সমগ্র পড়ে গুপি বাঘার উপর যেমন আগ্রহ, তেমনি অপেক্ষা কত নিশি যামিনী। যদি একটা বড় পাই ওই মিষ্টি ভূতের রাজার কাছ থেকে। চোখের জলে ভিজতে ভিজতে দুর্গার সমব্যথী মন আমার অপুকে বেঁধেছে ভাইয়ের স্নেহে। একরাশ রত্নভাণ্ডার থেকে সেরা নির্বাচন করা অসম্ভব। যখন যেটা হাতে পেয়েছি শ্বাসরুদ্ধ করে পান করেছি অমৃত সুধা।
রবি ঠাকুরের শেষের কবিতায় লাবণ্য অমিত, শরৎচন্দ্রের দেবদাসের পারো আর কিশোরী মনে দাগ কেটে রাখা চরিত্র শ্রীকান্ত উপন্যাসের ইন্দ্রনাথ। আসলে যেখানেই ডুবেছি সেই চরিত্র বড্ড আপনার জন হয়ে গেছে। সেখান থেকে বেরিয়ে আসতে পারলাম কই। আজও চাঁদের পাহাড়ের শঙ্করের পিপাসায় যেন নিজের গলা শুকিয়ে যায়। তবু তারই মধ্যে প্রিয়তম হয়ে যে চরিত্র হৃদয়ের অন্তঃস্থলে বিরাজমান, তিনি উচ্চতায় 6 ফুট 2 ইঞ্চি, অসম্ভব বুদ্ধিমান, ভালো ক্রিকেট খেলেন, 2 হাতে লিখতে পারেন, তাসের ম্যাজিক জানেন, কিছুটা হিপনোটিজম পারেন, সাম্প্রতিক বিশ্বের যত খবর তার নখদর্পণে, ভালো আঁকতে পারেন, গাইতে পারেন, আর তার সবচেয়ে বড় গুণ, তিনি মগজাস্ত্র দিয়ে সকল রহস্যের জাল ছিন্ন ভিন্ন করতে পারেন। জানি তুমি বুঝে গিয়েছ যে আমি সত্যজিৎ রায়ের সৃষ্ট ফেলুদার মগজাস্ত্রে এক্কেবারে ঘায়েল। ফেলুদা আমার কাছে কোনো কাল্পনিক চরিত্র নয়, রক্তমাংসের এক মানুষ, যিনি আমার কিশোরী মনের প্রথম নায়ক। কেকা চৌধুরী, গোপীনগর, হরিপাল, হুগলি থেকে। কিশোরী মন কেন, অনেক যুবতী, অনেক বৃদ্ধার মনের আজও তিনি নায়ক। সত্যি তাই। সোনালী মজুমদার লিখেছেন কল্যাণী, নদিয়া থেকে। 1934 প্রকাশিত পার্ল এস বাকের দ্য মাদার পড়েছি 1974-এ। মা সাধারণ পরিশ্রমী বর্গা চাষী নারীদের মতোই তার গ্রামীণ জীবনধারা। পরিবারের প্রতি দায়িত্ববোধ, কঠোর পরিশ্রমের সঙ্গে নারীর কল্পনা, আকাঙ্ক্ষা, মমতা, রাগ, ক্ষোভ, ঈর্ষা ইত্যাদির সংমিশ্রণে রক্ত মাংসের মা। উপন্যাস জুড়েও শুধুই মা। লেখিকার সম্বোধনেও অন্য নাম চরিত্রটির সঙ্গে খাপছাড়াই লাগত। হাড়ভাঙা শ্রমে, বীজ বুনে সন্ধ্যায় ঘরে ফেরার পথেই কল্পনায় অঙ্কুরিত চারা দেখে ভরে ওঠেন মা সুখানুভূতিতে। ঘরে ফিরে শাশুড়ি সন্তানদের মুখে অন্ন তুলে দিয়ে পরিতৃপ্ত তার জন্য অপেক্ষারত পোষ্য প্রাণীদের খাইয়েও। তিনি অস্থির, অন্ধ হয়ে আসা মেয়েটার ভাবনায়। স্বামীকে খুব ভালোবাসলেও স্বামীর আত্মকেন্দ্রিকতা, সংসার ও কাজের প্রতি অনীহা, ডুবে থাকা আড্ডা, জুয়া, বিলাসিতায় ক্ষুব্ধ মায়ের সঙ্গে সামান্য অশান্তির পরেই স্বামী বাড়ি ছাড়েন, আর ফেরেন না। মা রান্না করে অপেক্ষায় থাকেন, আবার দ্বিগুণ পরিশ্রমে এতগুলো মানুষের দায়িত্বও পালন করেন। তবুও স্বামী পরিত্যক্তা স্ত্রীকেই সবাই দায়ী করলে মায়ের মিথ্যে বলা শুরু হয়। এমনকি শহরে গিয়ে স্বামীর নাম করে নিজের ঠিকানায় চিঠি পাঠান। বলেন স্বামী শহরে ভালো চাকরি করছে। এতে সমালোচনা বন্ধ হলেও মায়ের নিঃসঙ্গতার হাহাকার বহমান। জমিদারের লোভী নায়েবের কুনজরে পড়লে স্বামী পরিত্যক্তা মা শোধ নিতে চাইলেন সম্পর্কে জড়িয়ে, কিন্তু পাপবোধ, আত্মানুশোচনায় তিনি যন্ত্রণাক্লিষ্ট। এরপর বৃদ্ধা মায়ের সঙ্গে পুত্রবধূর কর্তৃত্বের সংঘাত একদিকে, অন্যদিকে ছোট ছেলের জমিদারের বিরুদ্ধে আন্দোলনে জড়িয়ে পড়ার মধ্য দিয়ে চীনের রাজনৈতিক পট পরিবর্তনের ছবি। জনসম্মুখে মায়ের সামনেই প্রিয় সন্তানের মৃত্যুদণ্ডে চরম মানসিক বিপর্যয়েও মায়ের কানে বাজে নবজাতকের কান্নার আওয়াজ। মৃত্যুর অমোঘতার মাঝেও জীবনকেই জড়িয়ে ধরার অনুভূতির অনুরণন। লিখেছেন সোনালী মজুমদার, কল্যাণী, নদিয়া। দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের লেখা পড়ব। ঠিকানা ডাক, জ্ঞানদাস কান্দ্রা, জেলা পূর্ব বর্ধমান। নিশ্চিন্দিপুরের প্রান্ত জুড়ে পৌষের রোদ ছড়িয়ে পড়েছে। রাঙিগাইয়ের বাছুর খুঁজতে বেরিয়ে দুর্গার মনে আসে রেলের রাস্তা দেখার কথা। তারপর দৌড় দৌড়। বস্তুত সেই অচেনাকে চেনার অনির্বাণ আনন্দ ক্ষুধাই সরল অথচ ভাবুক অপুকে এক ছন্নছাড়া উদাস বিবাগী মন্ত্রে দীক্ষিত করে, দেয় অনির্দিষ্ট পথের ঠিকানা। যে পথ নিশ্চিন্দিপুর, সোনাডাঙ্গার মাঠ, ঠ্যাঙারে বীরু রায়ের বটতলা, ইচ্ছামতি, বেত্রবতীর খেয়াঘাট পার হয়ে এগিয়ে চলেছে দেশ থেকে বিদেশের দিকে, সূর্যোদয় থেকে সূর্যাস্তের দিকে, জানার গণ্ডি ছাড়িয়ে অপরিচয়ের দিকে। সে পথের বিচিত্র আনন্দযাত্রার অদৃশ্য তিলক ললাটে পরিয়েই বারবার ঘরছাড়া করে অপুকে।
সর্বক্ষণের সঙ্গী দিদি দুর্গা যেদিন এ পৃথিবী ছেড়ে চলে গেল, সেদিন অপু উপলব্ধি করল নিয়তির কাছে জীবন কত অসহায়। তাই শ্রদ্ধা, প্রেম, ভালোবাসায় পূর্ণ অপুর হৃদয় সেভাবে বাঁধা পড়েনি কারুর কাছে। সর্বজয়ার মৃত্যু অপুকে মাতৃবিয়োগের অমোঘ শোকে দগ্ধ করলেও দিয়েছিল এক অনাস্বাদিত মুক্তির অনুভূতি। পরবর্তীতে স্ত্রী অপর্ণার বিদায়ও যেন সে পথকেই প্রশস্ত করে। তাই তো আত্মজ কাজলকে রানুদির হাতে নিশ্চিন্তে সমর্পণ করে বলেছিল, খোকা যদি আমার জন্য কাঁদে, ওকে ভুলিয়ে রেখো। অপু চেয়েছিল কাজল নিজের মতো করে মানুষ হোক। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালোজয়ী সৃষ্টি পথের পাঁচালীর অপু এক চলমান সমাজচিত্র। অমোঘ সময় স্রোতে সংসারের যে পথ ঘণ্টা, মিনিট, দিনরাত্রি, বর্ষ, মন্বন্তর পার হয়ে এগিয়ে চলেছে সম্মুখে, সে পথেই অপু সমাকীর্ণ হয়ে রয়েছে চিরতরে। দেবাশিস বন্দ্যোপাধ্যায়, ডাকঘর, জ্ঞানদাস, কান্দ্রা, জেলা, পূর্ব বর্ধমান। চোখের সামনে একটার পর একটা দৃশ্য ফুটে উঠছিল আপনার এই লেখা পড়তে পড়তে। অনিতা চৌধুরী, অমূল্য কানন, শ্রীরামপুর। তখন আমি প্রাইমারি। ঠাকুরদা একটি উপন্যাসের গল্প বলছিলেন আমার অগ্রজাকে। খেললেও মন ছিল গল্পের প্রতি। অবোধ মনে আলোড়ন তোলে গল্পটি। কাহিনীর নারী চরিত্রটির দুঃখ, লাঞ্ছনা, অত্যাচারের ভাগ নিয়ে লুকিয়ে লুকিয়ে কতদিন কেঁদেছি, বুঁদ হয়ে থেকেছি। গল্পটির নাম এখন আর মনে নেই, তবে তার কিছু কিছু ঝলক এখনো মনে অক্ষত। পরবর্তীকালে ক্লাস 9-এ পড়ার সময় বঙ্কিমচন্দ্রের রোম্যান্টিক উপন্যাস কপালকুণ্ডলা হাতে আসে। গল্পে ভাগ্য বিড়ম্বিত কপালকুণ্ডলার চরিত্রটি আমাকে বেশ স্পর্শ করে আজও সমানভাবে। ইতিহাস, রাত্রির বেশি ব্যবহার, অতিপ্রাকৃতিক বিষয় উপন্যাসটিকে চমৎকৃত করেছে। প্রকৃতির কোলে বেড়ে ওঠা, প্রকৃতির মতো নিরাভরণ দেহ কপালকুণ্ডলাকে নবকুমার প্রথম দেখে এক অনৈসর্গিক শক্তির অপরূপ সৌন্দর্যময়ী নারীমূর্তি বলে মনে করেছিল। পথিক, তুমি পথ হারাইয়াছ, এই বাক্য আবিষ্ট করে নবকুমারের চৈতন্যকে। দস্যু কর্তৃক পরিত্যক্ত অরণ্যময় জীবন, কাপালিক সংসর্গ, নবকুমারের সঙ্গে পরিচয়, বিবাহ, নতুন নাম মৃন্ময়ী হয়। তার সারল্য, সংকোচ শূন্যতা, ভক্তিপরায়ণতা, নিঃস্বার্থপরতা, অনুকম্পা এবং পবিত্রতা স্বভাব বৈশিষ্ট্যের ভিন্ন রূপ। সখেদে বলেছে, সমুদ্র তীরে সেই বনে বনে বেড়াইতে পারিলে আমার সুখ জন্মে। বাস্তব অবাস্তবের মিলমিশে বনচারিণী কপালকুণ্ডলার চরিত্র আমাকে ভাবায়, হাসায়, কাঁদায়, পথ দেখায়, মনকে নিয়ে খেলা করে। প্রিয় চরিত্রটি আমার মনে গভীরভাবে রেখাপাত করে। অনিতা চৌধুরী, অমূল্য কানন, শ্রীরামপুর। গৌতমপতি, কুলবেড়িয়া, তমলুক, পূর্ব মেদিনীপুর। নবম শ্রেণীর বাংলা সাহিত্যে ছিল শরৎচন্দ্রের মেজদা। পড়াতে গিয়ে বাংলার শিক্ষক রাসবিহারী বাবু বলেছিলেন গল্পটি শরৎচন্দ্রের শ্রীকান্ত উপন্যাসের প্রথম খণ্ড থেকে নেওয়া। উপন্যাসটি 4 খণ্ডে বিভক্ত। তোমরা সুযোগ পেলে প্রথম খণ্ড পড়ে নিও, বাকিটা বড় হয়ে পড়বে। গ্রামের ক্লাবে বেশ বড় গ্রন্থাগার। শরৎ রচনাবলী ছিল ছিল আলাদা 4 খণ্ড শ্রীকান্ত। সদস্যপদ ছিল, বই সংগ্রহ করতে অসুবিধে হয়নি। সপ্তাহখানেকের মধ্যে 4টি খণ্ডই পড়ে ফেলেছিলাম। তখন সবচেয়ে ভালো লেগেছিল প্রথম খণ্ড। সেই থেকে গভীরভাবে ভালোবেসেছি শ্রীকান্তকে, যা আজও আমার কাছে সাহিত্যের প্রিয় চরিত্র। পুরো শরৎ সাহিত্য রয়েছে আমার সংগ্রহে, আর শ্রীকান্ত পড়েছি অসংখ্যবার। প্রতিবার পড়তে গিয়ে দৃষ্টিভঙ্গির বদল ঘটেছে, নতুন চিন্তাভাবনা উঁকি দিয়েছে। গোটা উপন্যাস জুড়ে শ্রীকান্ত কথক ঠাকুর। সে তার বিক্ষিপ্ত ভবঘুরে জীবনের বিচিত্র অভিজ্ঞতা ও গভীর উপলব্ধিকে থরে থরে সাজিয়ে দিয়েছে এই উপন্যাসে। তার জীবন সূর্য যখন পশ্চিমে ঢলে পড়েছে, তখন লিখতে বসে সে সবিস্ময়ে লক্ষ্য করেছে কত এলোমেলো তুচ্ছাতি তুচ্ছ ঘটনা মনের মধ্যে পরিপাটি করে সাজিয়ে দিয়েছেন কোনো এক জীবন দেবতা। মানব চরিত্র বোঝা সবচেয়ে কঠিন।
শ্রীকান্ত মানুষকে খুব কাছ থেকে দেখে গভীরভাবে পর্যবেক্ষণ করে হৃদয় দিয়ে অনুভব করে তার সুনিপুণ লেখনীর সাহায্যে তাকে ফুটিয়ে তুলেছে। তার কলমে জীবন্ত হয়েছে ইন্দ্রনাথ, অন্নদা দিদি, সাপুড়ে, রাজলক্ষ্মী, অভয়া, রোহিণী, ব্রজানন্দ, সুনন্দা, গহর এবং কমললতা। এছাড়াও চিত্রিত হয়েছে অসংখ্য ছোটখাটো চরিত্র। শ্রীকান্তের ভবঘুরে জীবন, গভীর অনুভূতি, নির্লিপ্ততা, রোম্যান্টিকতা, নারীর প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা আমার কাছে চরিত্রটিকে প্রিয় ও আকর্ষণীয় করেছে। গৌতমপতি, কুলবেড়িয়া, তমলুক, পূর্ব মেদিনীপুর। পম্পা সরকারের লেখা এসেছে আসানসোল, পশ্চিম বর্ধমান থেকে। খাকি গোর্খা টুপিটা খুলে ফেলেছে রিজুদা। কপালের রেখাগুলো গম্ভীর হয়ে ফুটে উঠেছে। বুদ্ধদেব গুহর বিখ্যাত উপন্যাস গুগুনগুম্বারের দেশে ছোটবেলায় গল্পের এই নামটা আমাকে কৌতূহলী করেছিল উপন্যাসটা পড়তে। রিজুদা অ্যাডভেঞ্চার উৎসাহী, দুর্ধর্ষ শিকারী। বুদ্ধদেব গুহর অনেক গল্পেই, উপন্যাসেই জঙ্গলের বিচিত্র বর্ণনা। সেখানকার স্থানীয়দের জীবনযাত্রা, তাদের ভাষা, খাওয়া দাওয়া, সাজ পোশাক, পশু পাখি, অচেনা গাছগাছালির কথা জানতে পারি। এই উপন্যাসটিও তেমনি। আফ্রিকার জঙ্গলের একটি রোমহর্ষক কাহিনী। ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটি, সেরেঙ্গেটির ঘাসবন এবং গারোঙ্গারো আগ্নেয়গিরির উঁচু পার্বত্য অঞ্চলের চোরা শিকারীদের সম্বন্ধে একটি পেপার সাবমিট করার গুরু দায়িত্ব দিয়েছিলেন রিজুদাকে। এই অভিযানে রুদ্র ছিল রিজুদার সঙ্গী, জঙ্গলের পথপ্রদর্শক ভূষণ্ডা আর টেডি। রিজুদা প্রখর বুদ্ধিসম্পন্ন, নির্ভীক এবং নিজ সিদ্ধান্তে অবিচল। ভূষণ্ডা আপত্তি করেছিল মারিয়ারো পর্বতে যেতে। সেখানে চোরা শিকারীদের বিরাট আস্তানা, প্রচুর অস্ত্র আছে। রিজুদা সাবলীল ভঙ্গিতে বলেছিলেন, ভূষণ্ডার মতো জঙ্গলে পথ হারানো গাইড না থাকলেও কোনো সমস্যা নেই। যে কোনো বিপজ্জনক মুহূর্তে ঠান্ডা মাথায় শিকার করা কিংবা সাংঘাতিক কোনো অবস্থা থেকে সবাইকে উদ্ধার করার মতো তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন রিজুদা। রিজুদা অনেকগুলো ভাষায় পারদর্শী। সব রকম পরিবেশ সহজভাবে মানিয়ে নেওয়া, কৌতুকবোধ রিজুদা চরিত্রকে আরও আকর্ষণীয় করে তোলে। বিভিন্ন পরিস্থিতিতে রুদ্র যখনই ভয় পায়, রিজুদা মজার কথা বলে ব্যাপারটা হালকা করে দেন। পরবর্তী সময় অ্যাডভেঞ্চার গল্পের প্রতি যে আকর্ষণ তৈরি হয়েছে, মূলত ছোটবেলায় রিজুদার সঙ্গে পরিচয়ের জন্যই। জাম্বো কথাটির উত্তরে যে সিজাম্বো বলতে হয় সেটা জেনে ছোটবেলাতে খুব মজা পেয়েছিলাম। যতই হোক, ভাষাটি তো আফ্রিকার সোয়াহিলি ভাষা। পম্পা সরকার, আসানসোল, পশ্চিম বর্ধমান থেকে লিখেছেন। এবারে লিখেছেন মোহাম্মদ মহসিন, মানিকপুর, বেলমুড়ি, হুগলি থেকে। চতুরঙ্গে রবীন্দ্রনাথ বলেছেন, লিখিতে গেলে সাজানো বলিয়া লোকে সন্দেহ করিবে। গল্প লোকের বিশ্বাস কাড়িবার জন্য সাবধান হইয়া চলে। সত্যের সে দায় নাই বলিয়া সত্য অদ্ভুত হইতে ভয় করে না। সেই সত্যের চেতনা উদ্ভাসে যে চরিত্র সংজ্ঞা এনেছিল আমার উপলব্ধিতে, তিনি হলেন জ্যাঠামশাই। শেখালেন, ঈশ্বর সেবার জন্য জীবপ্রেম নয়, ওটা সংকীর্ণতা, স্বার্থপরতা। জীবনের ভালোবাসা থেকে জীবপ্রেম হল মনুষ্যত্ব। ধার্মিক হরিমোহনের পরিচয়ে কবিগুরু বলছেন, কেবল ঠাকুর দেবতা নয়, সংসারে যেখানে যার কাছে যে পরিমাণে সুবিধা পাওয়া যায় তাকে তিনি সেই পরিমাণেই মানিয়া চলিতেন। থানার দারোগা, ধনী প্রতিবেশী, উচ্চপদের রাজপুরুষ, খবরের কাগজের সম্পাদক সকলকেই যথোচিত ভয়ভক্তি করিতেন। গোব্রাহ্মণের তো কথাই নাই। জ্যাঠামশায়ের পরিচয় বলেছেন, কারো কাছে তিনি লেশমাত্র সুবিধা প্রত্যাশা করেন এমন সন্দেহ মাত্র পাছে কারো মনে আসে, এই ভয়ে ক্ষমতাশালী লোকদিগকে তিনি দূরে রাখিয়া চলিতেন। তিনি যে দেবতা মানিতেন না, লৌকিক অলৌকিক কোনো শক্তির কাছে তিনি হাত জোড় করিতেন নারাজ। জগমোহনের নাস্তিক ধর্মের একটা প্রধান অঙ্গ ছিল লোকের ভালো করা। নাস্তিকের পক্ষে লোকের ভালো করার মধ্যে নিছক নিজের লোকসান ছাড়া আর কিছুই নাই। তাহাতে না আছে পুণ্য, না আছে পুরস্কার, না আছে কোনো দেবতা বা শাস্ত্রের বকশিসের বিজ্ঞাপন বা চোখ রাঙানি। এমন ব্যক্তি অন্তর্যদের বুকে টেনে নেন বিনা স্বার্থে। লোকাচার ধর্মাচারের তোয়াক্কা না করে পতিতা বিধবা ননিবালাকে মা বলে আশ্রয় দেন মনুষ্যত্বের আবেদনে।
এই চরিত্র পাল্টে দিয়েছে আমার জীবনধারা। তাই বিশ্বকবির চতুরঙ্গের জ্যাঠামশাই আমার এত প্রিয়। লিখেছেন মোহাম্মদ মহসিন, মানিকপুর, বেলমুড়ি, হুগলি থেকে। এবারে পড়ব অরূপ সরকারের লেখা, এসেছে চেলিডাঙ্গা, আসানসোল, পশ্চিম বর্ধমান থেকে। সারাদিনের কর্মব্যস্ততা শেষে ঘরে ফেরার পর শারীরিক ক্লান্তি কাটানোর পাশাপাশি মনের ক্লান্তিরও নিরসন হওয়া প্রয়োজন। সেই লক্ষ্যে গল্পের বইয়ের জুড়ি মেলা ভার। আর বই পড়তে পড়তে যদি দেখি কোনো গল্পের কোনো চরিত্রের সঙ্গে নিজের মিল খুঁজে পাচ্ছি, বা যদি কোনো চরিত্রকে ভালো লেগে যায়, তাহলে তো সোনায় সোহাগা। শিশু সাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায় মহাশয়ের সৃষ্ট চরিত্র ভজহরি মুখার্জি ওরফে টেনিদাকেই আমার পছন্দের চরিত্র হিসেবে বেছে নিয়েছি। হলোই বা ছোটদের জন্য লেখা, গল্পের রস নিতে অসুবিধে কোথায়? টেনিদার বন্ধু প্যালা, ক্যাবলা, হাবুলো মজার চরিত্র হিসেবে বেশ মনে দাগ কাটে। টেনিদার গল্প করার ধরনটাও বেশ মজার, সবসময় একটা খাই খাই মনোভাব তার মধ্যে। বানিয়ে বানিয়ে গল্প বলতেও তিনি সেরা। বন্ধু প্যালাকে যদি তেলে ভাজা বা ওই জাতীয় কিছু খেতে দেখেন টেনিদা, তাহলে প্যালার কপালে খাওয়া আর কতটা জুটবে সন্দেহ। অথচ প্যালাকে যথেষ্ট ভালোবাসতেন। আর এই খেতে গিয়েও একবার পেঁচেও পড়েছিলেন তিনি। হালখাতার নিমন্ত্রণ রক্ষা করতে গিয়ে কি হালটাই না হয়েছিল টেনিদার, মনে নেই? তবে এক্সারসাইজ ক্লাবের জন্য অর্থ সংগ্রহ করতে গিয়ে ভোরবেলায় নগর কীর্তনে বেরিয়ে শহরের বিশিষ্ট নাগরিক বিধুবাবুর ঘুম ভাঙিয়ে শেষ অবধি অবশ্য লাভই হয়েছিল টেনিদার। তার মুখে জয়সূচক স্লোগান ডি লা গ্রান্ডি মেফিস্টোফিলিস ইয়াক ইয়াক, শুনতেও ভালো লাগে বেশ। সবসময় তার যে এই পজিটিভ এনার্জি, ভেঙে না পড়া, এই বিষয়টাই খুব ভালো লাগে আমার। তাই নারায়ণ গঙ্গোপাধ্যায় সৃষ্ট টেনিদার চরিত্রই আমার প্রিয় চরিত্র। অরূপ সরকার, চেলিডাঙ্গা, আসানসোল, পশ্চিম বর্ধমান থেকে লিখেছেন। বিশ্বনাথ পাকড়াশি, অমূল্য কানন, শ্রীরামপুর ৩, হুগলি। গত মাসেই ঘুরে এলাম অরুণাচল প্রদেশ। ভালুকপং, তাওয়াং, বিলাসবহুল হোটেল, বাথরুমে গরম জল, লেজ্জ পেয় আহারের যোগান, আরামদায়ক গাড়ি, আর কি চাই? বাড়ি ফিরে একটা বই হাতে পড়ল ট্রাক বাহনে ম্যাক মাহনে, লেখিকা নবনীতা। প্রায় গোগ্রাসে সেটি সাবড়ানোর পর মনে হলো অরুণাচল ঘোরাটা একটা ট্যুর হয়েছে। ভ্রমণ কবি নেই। কাঁধে ঝোলা, চলল ভোলা, উঠল বাই তো কটক যাই। এবং ভিদ বহু প্রবচন এবং উড়নচণ্ডী, বাউন্ডুলে, ডানপিটে, বেপরোয়া ইত্যাদি অজস্র বিশেষণের বিশেষ্য পদটি তিনি। এই পথে এসেছিলেন 1977-এ, যখন তিনি 39। মাথায় খেয়ালি কেড়ার পাকাপাকি বাসস্থান থাকলেই জোড়হাট কবিতা সম্মেলনে গিয়ে একবার গেলে হয়, করতে করতে চলে যান তেজপুর, বুম লা পাস। ম্যাকমাহন লাইনের ইধার উধার চীন ভারত দুপক্ষের সেনাদের গোপন অবস্থান, তাই যেতে হবে সেখানে। ছোট হলেও পোকা আছে এই শর্মার মাথাতেও, তাই গভীর আত্মীয়তা বোধ করি। পছন্দসই চরিত্রে ঢুকে পড়ি আম্মো। প্রবল ঠান্ডা। নবপরিচিতের থেকে ধার করেন হনুমান টুপি, সোয়েটার, দস্তানা। কোনো সিভিলিয়ানে যায় নাকি, বিশেষত একা মহিলা? এসব গার্জিয়ানই নো পাত্তা। উঠে পড়েন রেশন ট্রাকের কেবিনে। পাশে মাদক সেবী ব্যাপারী, তার আসব বাস ড্রাইভারের জ্বালানো ধূপকাঠির উগ্র সুবাসের সঙ্গে মিশে শ্বাসের রোধী নবনীতার নাভিশ্বাস। বেপরোয়া তবু, থাকা খাওয়ার ভাবনা নেই। শৌচাগারে বলে ঢুকে পড়েছিলেন মুরগির রাজ্যে। নিচে অতল খাদ। লেখিকাই মূল চরিত্র। সেই সাহসিনীর সঙ্গে 75-এর পাণ্ডব বর্জিত তাওয়াং ভ্রমণ করছি আজকে দেখনদারি ট্যুর সেরে আসার পর। সীমাহীন বোহেমিয়ানার সঙ্গে তাল মিলিয়ে আমি নবনীতা। লিখেছেন বিশ্বনাথ পাকড়াশি, অমূল্য কানন, শ্রীরামপুর ৩, হুগলি থেকে। এবারে কিছু চিঠির প্রাপ্তি স্বীকার করে নেব। রত্না দত্ত, বেহালা, গ্রিনফিল্ড সিটি, কমল ঘোষ, রাখা জঙ্গল, পশ্চিম মেদিনীপুর থেকে আপনারা আমাদের লিখেছেন। অনেক 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 ধন্যবাদ আপনাদের সবাইকে। বীরেন্দ্রনাথ মাইতির লেখা পড়ব। বুলবুল চটি, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর থেকে এসেছে। সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতিটি চরিত্র একেবারে মাটির সুদা গন্ধ বহন করে। আমার মনের মতো চরিত্র হলো লালু, এক বিশিষ্ট আইনজীবীর পুত্র। এই লালুর যেমন মেধা এবং তীক্ষ্ণ দুষ্টু বুদ্ধি, এই দুয়ের দৌলতে পাড়ার মানুষ, গ্রামের মানুষ
একেবারেই তটস্থ। সে কখন যে দুষ্টু মানুষকে ঘায়েল করবে কেউ বুঝতেই পারবে না। একদিন লালু শুনল মায়ের সেই পেটুক গুরুদেব স্মৃতিরত্ন আসবেন বাড়িতে। লালু ভাবল এই গুরুদেব বেশ কয়েকদিন গ্যাঁট হয়ে বসে খ্যাটন সারবেন। ইতিমধ্যেই গুরুদেব বাড়িতে এলেন এক ঝড় জলের রাতে। মোটামুটি রাতের গুরুভোজন সেরে গুরুদেব খাটে শুয়ে পড়লেন। তখনই পেটের উপর ঠান্ডা জলের একটা ফোঁটা পড়ল। গুরুদেব উঠে এ প্রান্ত থেকে ও প্রান্ত খাটটাকে টেনে শোবার চেষ্টা করলেন, কিন্তু যেখানেই যান সেখানেই ওই রকম ঠান্ডা জল পড়ছে পেটের উপর। এবারে বিরক্ত হয়ে বাইরে এক বেঞ্চের উপর গুটিসুটি মেরে মশককুলের হাত থেকে বাঁচতে আপাদমস্তক চাদর মুড়ি ঘুমিয়ে পড়লেন। ইতিমধ্যেই নন্দরানী কাক ভরে উঠে গুরুদেবের খোঁজ খবর নিতেই গুরুদেব হাউমাউ করে সারা রাতের কথা শোনালেন। নন্দরানী জানালেন, গুরুদেব, আমার 3তলা বাড়ির 1তলায় আপনার ঘরে কি করে ওই কাণ্ড হবে? সবাই ঘরে গিয়ে দেখেন পুরো বিছানা ভেজা, মশারির মাঝখানে তখনও একখণ্ড বরফ আস্ত ঝুলছে। নন্দরানী বুঝলেন এটা লালুর কাজ। তখন হেঁকে বললেন, এই, ওই লেলোকে ডেকে নিয়ে আয়, ওর পিঠের চামড়া ছাড়িয়ে নেব। লালুর বাবা ইতিমধ্যে ঘরে প্রবেশ করে সবটা শুনলেন। গুরুদেব নিজের নির্বুদ্ধিতার জন্য অনুতপ্ত হয়ে লালুর উপর না রেগে ওর তীক্ষ্ণ বুদ্ধির প্রশংসা করলেন। নন্দরানী এবং লালুর বাবা মুখ ঘুরিয়ে চলে গেলেন। বীরেন্দ্রনাথ মাইতি, বুলবুল চটি, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছেন। সবশেষে আশিস চক্রবর্তীর লেখা এসেছে ছোট শ্রীকৃষ্ণপুর, দাঁতন, পশ্চিম মেদিনীপুর থেকে। সাহিত্যের প্রিয় চরিত্র স্মরণে যে ছায়ামূর্তি আমার হৃদয়পটে ভেসে ওঠে তা হল শ্রীকান্ত উপন্যাসের ইন্দ্রনাথ। সাহস, সরলতার অপূর্ব দুর্লভ মিশ্রণ এই চরিত্রটি। বীরত্ব আছে, অথচ বীরত্বের সামান্যটুকু আস্ফালন নেই। মাছ চুরির সময় পালাবার যে পথ ইন্দ্র বাতলেছে তা শুনে শ্রীকান্ত ভয়ে বিস্ময়ে অভিভূত। কে বলে ইন্দ্রনাথ সংস্কারাচ্ছন্ন? সহজ সরল হৃদয়ে হয়তো ইন্দ্র ভূতপ্রেত বিশ্বাস করে এবং প্রাণের চেয়ে প্রিয় অন্নদা দিদির কাছে নানান ভৌতিক বিদ্যা আয়ত্ত করে। কিন্তু যেভাবে গঙ্গায় ভাসমান একটি শিশু মৃতদেহ নৌকোয় তোলে তা সত্যি অনন্য। অভিজ্ঞ দার্শনিকের মতো জাত্যাভিমান শ্রীকান্তের উদ্দেশ্যে বলে, মরার কি জাত থাকে রে? ভুট্টা ক্ষেতের মাঝে ছপাত শব্দে শ্রীকান্ত ভীত হয়ে পড়ে। ইন্দ্রনাথ বলে, সাপ হবে। অবশেষে সে মৃত্যু ভয়কে দূর করে শ্রীকান্তকে দার্শনিকের মতো বলে, মরতে তো একদিন হবেই ভাই। আর পর্বকার অভূতপূর্ব, অতুলনীয়, অনন্য বৈশিষ্ট্য। তাই শ্রীকান্ত বলেছে, ওই লোকটি কি মানুষ, দেবতা, পিশাচ? কে ও? কার সঙ্গে এই বনের মধ্যে ঘুরিতেছি? শুধু তাই নয়, ভগবানের কাছে শ্রীকান্ত নালিশ করেছে, ভগবান টাকা কড়ি, ধন দৌলত, বিদ্যাবুদ্ধি ঢের তো তোমার অফুরন্ত ভাণ্ডার হইতে দিতেছ দেখিতেছি, কিন্তু এত বড় একটা মহাপ্রাণ আজ পর্যন্ত তুমি কটা দিতে পারিলে? সবশেষে বলি, ইন্দ্রনাথ কথাশিল্পীর কল্পনা বিলাস নয়। ইন্দ্রনাথ ওরফে রাজু একেবারে রক্ত মাংসের মানুষ। লিখেছেন আশিস চক্রবর্তী, ছোট শ্রীকৃষ্ণপুর, দাঁতন, পশ্চিম মেদিনীপুর থেকে। আজ তাহলে এখানেই শেষ করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। লিখুন আরো 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 চিঠি। ঠিকানা আপনাদের জানা। আজ তাহলে এখানেই শেষ করি। সঙ্গে ছিলাম সুতপা চট্টোপাধ্যায়। অনুষ্ঠানটির সম্পাদনায় শিরোপা রায়, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। এতক্ষণ শুনলেন বুধ সকালে।